2 মাসের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে একটি রোডম্যাপ তৈরিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। একই সাথে লেবাননে যুদ্ধবন্ধে একটি আলাদা সেল গঠন করতেও রাজি হয়েছে তারা। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল এবং ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের উপর গুরুত্ব আরোপ বিষয়গুলোতেও অগ্রগতি হয়েছে। আলোচনা শেষে দুপক্ষই মন্তব্যই ছিল ইতিবাচক। অরিসুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার অবসান ঘটাতে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। রবিবার সুইস শহর লুজার্নে অনুষ্ঠিত হয় প্রথম বৈঠক, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের নেতৃত্বে ছিল স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই বৈঠকের মধ্যস্থতা করছে পাকিস্তান। দুই পক্ষের এই আলোচনায় গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালী দ্বন্দ্বের স্থায়ী অবসান, লেবাননে যুদ্ধবন্ধ এবং পারমাণবিক ইস্যুসহ আরও বেশ কয়েকটি বিষয়। আলোচনা শেষে দুই পক্ষের মন্তব্যই ছিল ইতিবাচক। এক বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিশ্চিত করার জন্য একটি রোডম্যাপ তৈরিতে সম্মত হয়েছে তেহরান ও ওয়াশিংটন। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া লেবাননে যুদ্ধ বন্ধে একটি আলাদা সেল গঠন করতে যাচ্ছে তারা। সব মিলিয়ে প্রথম দিনের বৈঠককে অগ্রগতি হিসেবেই দেখছে পাকিস্তান। অগ্রগতির কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। তিনি জানিয়েছেন, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানিতে ছাড়, অবরোধ প্রত্যাহার, জব্দকৃত কিছু সম্পদ মুক্ত করা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে বড় পরিকল্পনা নেয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক ভালোর দিকেই এগোচ্ছে। সব মিলিয়ে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতায় অগ্রগতি দেখা গেলেও চূড়ান্ত সমঝোতার আগে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পক্ষগুলো। অরিসুল ইসলাম, ৭১। লেবাননে হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ওয়াশিংটনকে সতর্ক থাকার বার্তা দিয়েছে তেহরান। একই সময় দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের প্রতিক্রিয়ায় ইরান বলেছে, অঞ্চলকে আরও অস্থিতিশীল করতে পারে এমন যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকতে হবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, দক্ষিণ লেবাননের নিরাপত্তা হুমকি মোকাবেলায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের উপর কোনো ধরনের সীমাবদ্ধতা নেই এবং সেখান থেকে সেনা প্রত্যাহারেরও কোনো সম্ভাবনা নেই। একই সময়ে লেবাননের পশ্চিম বেকা উপত্যকা ও টায়ার অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি চলমান হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই সংঘাতময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে তেহরান মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের অবিচ্ছেদ্য জোটে ফাটল ধরানোর চেষ্টা করছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সংঘাতের এই প্রেক্ষাপটকে কৌশলগতভাবে ব্যবহার করছে ইরান। তাদের লক্ষ্য ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে বিদ্যমান মতপার্থক্যকে আরও গভীর করা। বিশেষজ্ঞদের ধারণা, তেহরান লেবাননের পরিস্থিতিকে শুধু আঞ্চলিক সংকট হিসেবে দেখছে না, বরং এটিকে বৃহত্তর ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি সুযোগ হিসেবে বিবেচনা করছে। ইরানের প্রধান উদ্দেশ্য হতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক জোটকে দুর্বল করা। বিশ্লেষকরা বলছেন, তেহরান প্রকাশ্যে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের পক্ষে অবস্থান নিলেও তারা জানে যে বর্তমান পরিস্থিতিতে এমনটি সহজ নয়। কারণ নিজেদের নিরাপত্তার প্রতি হুমকি অনুভব করলে ইসরায়েল পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক উদ্যোগ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি প্রচেষ্টার কারণে ইসরায়েল সাময়িক সংযম দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন কোনো হামলা বা উস্কানির মুখে তারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের চলমান এই সংকটকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের উপর চাপ তৈরির একটি সুযোগ হিসেবে দেখছে ইরান। আর সেই লক্ষ্যেই লেবানন পরিস্থিতিকে কেন্দ্র করে নিজেদের কৌশল সাজাচ্ছে
তেহরান। মনিরুজ্জামান বাবু, ৭১। নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য একটি দেশের কাছে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ রপ্তানি করল তুরস্ক। রোমানিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এই মাইলফলক অর্জন করেছে দেশটি বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে রোমানিয়ান নৌবাহিনীর কাছে অফশোর পেট্রোল ভেসেল ক্যাম রোমান হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে তুর্কি নৌবাহিনীর জন্য নতুন কয়েকটি প্ল্যাটফর্মের কমিশনিংও সম্পন্ন করা হয়েছে। এরদোয়ান বলেন, তুরস্ক এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের জন্য ১৪০টিরও বেশি নৌ প্ল্যাটফর্ম তৈরি করেছে। সামরিক জাহাজ নির্মাণ খাতে দেশটি বর্তমানে নিজেদের ইতিহাসের সবচেয়ে উৎপাদনশীল সময় পার করছে বলেও দাবি করেন তিনি আরও বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগ করে নেওয়া তুরস্কের নীতির অংশ। তবে আঙ্কারার লক্ষ্য কোনো উত্তেজনা তৈরি করা নয়, বরং শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউজিল্যান্ড ওয়েতে একটি একতলা বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে দমকল বাহিনী। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও একজন। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ দমকল কর্মী ও 15টি ফায়ার ইঞ্জিন কাজ করে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। ইউরোপ জুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। কয়েকটি দেশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতির দ্রুত উন্নতির কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া বিভাগ, বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। তীব্র তাপপ্রবাহে দুর্ভোগে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ। দিনের বেলায় ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে অনেক এলাকায়। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ফ্রান্সে। দেশটির ৩৫টি প্রশাসনিক এলাকায় জারি করা হয়েছে তাপপ্রবাহ সতর্কতা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। প্রচণ্ড গরমে বয়স্ক, শিশু ও অসুস্থদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যেও বাড়ছে তাপমাত্রা। আগামী সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে স্পেনে জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। তীব্র গরমের সঙ্গে দাবানলের ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্তুগালের অবস্থাও ক্রমেই অবনতির দিকে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। অন্যদিকে জার্মানির বেশিরভাগ অঞ্চলই তীব্র গরমে নাজেহাল। কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র ইতালিতেও। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া বিভাগ বলছে, অন্তত আগামী কয়েকদিন স্বস্তির কোনো সম্ভাবনা নেই। শারমিন স্বপ্না, ৭১। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার কের্চ শহরে তেল ডিপোতে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালিয়েছে। ইউক্রেনের মানববিহীন সিস্টেম বাহিনীর কমান্ডার রবার্ট মাদিয়ার ব্রভতি কের্চের তেল টার্মিনাল এবং কোরতনে এলাকায় রুশ রাডার স্টেশনে হামলার ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওর স্থান কের্চ ও কোরতনে বলে শনাক্ত করা হলেও ফুটেজের তারিখ নিশ্চিত করা যায়নি। এদিকে রাশিয়ায় নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর দাবি করেছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় ৪ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। সরকার বিরোধী টানা বিক্ষোভে উত্তাল বলিভিয়া। ৬ সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে দেশজুড়ে ৯০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। তবে বিক্ষোভকারীরা সরকারের অর্থনৈতিক নীতির বিরোধিতা করে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বিরা হোসেন। বলিভিয়ায় প্রায় ৫০ দিনের বিক্ষোভের পর দেশজুড়ে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। রাজধানী লা পাজ সহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সড়ক অবরোধ সরাতে এল আলতো শহরে ভারী যন্ত্রপাতি নিয়ে প্রস্তুতি নেয় নিরাপত্তা বাহিনী।
প্রেসিডেন্ট রদ্রিগো পাজের জ্বালানি ভর্তুকি কমানোর সিদ্ধান্তের পর থেকেই শুরু হয় বিক্ষোভ। সরকারের দাবি, দেশের বাজেট ঘাটতি কমাতে এবং ডলার সংকট মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শ্রমিক সংগঠন ও বিরোধীরা বলছে, এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। বিক্ষোভকারীরা জ্বালানির সংকট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, বেতন বাড়ানো এবং প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানিয়ে আসছে। জরুরি অবস্থা ঘোষণার পর রাজধানী লা পাজের অনেক রাস্তা ছিল ফাঁকা। গণপরিবহনের অপেক্ষায় থাকা সাধারণ মানুষ বলছেন, দীর্ঘদিনের অবরোধে ভোগান্তি চরমে পৌঁছেছে। আমাদের অনেক কষ্ট হয়েছে, খাবারের সংকট হয়েছে, প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সরকারের এই সিদ্ধান্ত ভালো হয়েছে বলে মনে করি। জরুরি অবস্থা ঘোষণা করা ভালো সিদ্ধান্ত। 50 দিন ধরে আমরা আটকে ছিলাম, খাবার, চিকিৎসা ও ওষুধের সংকট ছিল। এদিকে দেশটির প্রভাবশালী বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরাও আন্দোলনে সক্রিয় রয়েছে। প্রেসিডেন্ট পাজ অভিযোগ করেছেন, এই আন্দোলন গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্ট করার একটি পরিকল্পিত চেষ্টা। তিনি সতর্ক করেছেন, সড়ক অবরোধ অব্যাহত রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণের ঘটনা অন্তত 7 নারী শ্রমিক নিহত হয়েছে। রবিবার তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার কন্নি গাইপায়ের এলাকায় অবস্থিত সেন্ট পিটার্স পল সি ফুডস এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড নামের ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় কারখানায় প্রায় 120 জন শ্রমিক অবস্থান করছিল, যাদের বেশিরভাগই ছিল নারী শ্রমিক। এছাড়া অনেক শ্রমিক নিজ আবাসনে থাকলেও বিস্ফোরণে কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে অনেকে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তিনি আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন এবং 3 দিনের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। চলতি বছরের প্রথম 5 মাসে মালয়েশিয়ায় চাকুরি হারিয়েছেন প্রায় ৩৯,০০০ মানুষ। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত ৩৮,৯৫৩ জন কর্মী কর্মসংস্থান বীমা ব্যবস্থায় চাকুরি হারানোর তথ্য হিসেবে নিবন্ধিত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন 25 থেকে 39 বছর বয়সী কর্মীরা। ছাঁটাই হওয়াদের মধ্যে 23,৫৩৬ জন পুরুষ এবং 15,৪১৭ জন নারী। উৎপাদনশীল পাইকারি ও খুচরা বাণিজ্য, মোটরযান মেরামত এবং প্রশাসনিক সহায়তা খাতে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে। ব্যবসায়িক পুনর্গঠন ও ব্যয় কমানোর কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সরকার। চাকরি হারানোদের দ্রুত শ্রমবাজারে ফিরিয়ে আনতে দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থান কর্মসূচি বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। তবে দেশটির দাবি, ছাঁটাই বাড়লেও সামগ্রিক শ্রমিক বাজার এখনও স্থিতিশীলতা রয়েছে। তাইওয়ানের নিউ তাইপেই শহরে ড্রাগন বোট উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌকা প্রতিযোগিতা। বাহারি এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন নৌকা বাইচের দল। সারা বছর ধরে কঠোর অনুশীলন করে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয় প্রতিযোগীরা। আর এই আয়োজন দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী উৎসব। আরও জানাচ্ছেন নাহিদের ইন্থি। বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে তাইওয়ানের নিউ তাইপে শহরে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী ড্রাগন বোট উৎসব। এই আয়োজনে অংশ নেয় অসংখ্য ড্রাগন বোটের দল, যারা সারা বছর কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে এখানে অংশ নিতে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানান, ড্রাগন বোট রেস কেবল একটি খেলাই নয়, এটি শতাব্দী প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। সফল হতে হলে প্রয়োজন নিখুঁত সমন্বয়, শক্তি এবং দলগত প্রচেষ্টা। আমরা সারা বছর ধরে প্রশিক্ষণ নেই এই উৎসবে অংশ নিতে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা ড্রাগন বোট কার্যক্রমে অন্তত উৎসাহের সাথে যুক্ত হওয়ায় এই উৎসবটি আমাদের আরও বেশি ভালো লাগতে শুরু করেছে। আর এই আয়োজন দেখতে নদীর তীরে জড়ো হন হাজারো দর্শক। 500 মিটার দীর্ঘ রেস দেখতে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। ঢোলের তালে তালে এগিয়ে চলা নৌকা, মাঝিদের সমস্বরে নির্দেশনা আর জয়ের লক্ষ্যে প্রাণপণ লড়াই, সব মিলে প্রতিযোগিতা হয়ে ওঠে রোমাঞ্চে ভরপুর। আজ আমি খুবই আনন্দিত এবং আমার মনে হচ্ছে অন্য সবাইও বেশ আনন্দিত। আমার এটা প্রথমবার বন্ধুর ড্রাগন বোট রেস দেখতে আসা। বর্তমানে ড্রাগন বোট রেসিং আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি ক্রীড়া ইভেন্ট হলেও এর উৎপত্তি প্রাচীন চীনা ঐতিহ্যের সঙ্গে জড়িত। প্রতি বছর ক্যালেন্ডারের 5ম মাসের 5ম দিনে এই উৎসব উদযাপন করা হয়।
নাহিদা রিন্থি, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।